পরশুদিনও গাইবান্ধায় ছাত্র শিবির একজন তাকে খুন করা হয়েছে জবাই করে। গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। আমাদের 100 দিনে 150টা খুন হয়েছে মাননীয় স্পিকার। এই যে বাজেট যেটা প্রস্তাব করা হয়েছে এটার বৈষম্যের দলিল, এটা বৈষম্যের দলিল, ডিসপ্যারিটির দলিল, রিজনাল ডিসপ্যারিটি। এই বাজেটে উত্তরাঞ্চলকে রংপুর বিভাগকে অস্বীকার করা হয়েছে। বাজেটকে অনেকেই উচ্চাভিলাষী বলেছেন, তার প্রেক্ষিতে আমাদের সরকার দলীয় মাননীয় কয়েকজন সদস্য বলেছেন এটা স্বপ্ন পূরণের বাজেট, স্বপ্নবাজদের বাজেট। স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন অলিক স্বপ্ন বা দিবা স্বপ্ন বা স্বপ্ন বিলাস, এটা মনে হয় ভালো নয়, এটা ফলাফলও ভালো হয় না। আমার মনে হয় এই বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয়েছে অনেকগুলোই আমাদের স্বপ্ন বিলাস। যেমন আমাদের মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, এবং এর মধ্যে এনবিআরকে রাজস্ব আয় দেওয়া হয়েছে টার্গেট 6,04,000 কোটি টাকা। অথচ এটা আমাদের রাজস্ব আয়ের 86.9%। কিন্তু আমরা দেখছি বিগত অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত রাজস্ব আয় করেছে এনবিআর মাত্র 3,26,000 কোটি টাকা। তার 3 লাখ থেকে 6,04,000 কোটি টাকা আদায় করা কীভাবে সম্ভব? এটা মোটেও বাস্তবসম্মত বলে হয়েছে মনে হয় না। এখানে ঘাটতি হবে। এমনিতে আমরা এই বাজেটে 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি এবং এনবিআরের অনাদায়ী ঘাটতি মিলে এইটা হইলা কোত্থেকে আসবে? আসার জন্য দুটো পথ। একটা হলো নতুন টাকা ছাপানো। নতুন টাকা যদি ছাপানো হয়, অর্থ ছাপানো হয়, তাহলে এটা মানি সাপ্লাই বাড়বে এবং অর্থনীতির খুব মৌলিক সূত্র অনুযায়ী যখন মানি সাপ্লাই বাড়ে সম্পদের তুলনায়, উৎপাদনের তুলনায়, তখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অবধারিত। মুদ্রাস্ফীতি হলে দামের স্তর বাড়বে, সমস্ত দ্রব্যের মূল্য বাড়বে এবং জনগণের কষ্ট হবে। মাননীয় স্পিকার, তাই এই বাজেট এটা এই লক্ষ্যটা, টার্গেটটা অবাস্তব হয়েছে বলে আমি মনে করি। আমাদের সক্ষমতা কম। আমাদের বাজেটের জন্য অনুকূল পরিবেশ দরকার মাননীয় স্পিকার, কিন্তু আমাদের সমাজে কি দেখছি আমরা? গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। আমাদের 100 দিনে 150টা খুন হয়েছে মাননীয় স্পিকার। পরশুদিনও গাইবান্ধায় ছাত্র শিবির একজন তাকে খুন করা হয়েছে জবাই করে, দিনে দুপুরে। তার কোনো বিচার হয় না, তাকে আসামি ধরা পড়ে না। ধর্ষণ হয়েছে 100, যার মধ্যে রামিসার মতো নাবালিকা মেয়েছে 39 জন। মাননীয় স্পিকার, এই যদি হয় মাদকের অবস্থা, খুন ধর্ষণ চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, তাহলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের সার্বভৌমত্বের উপর শকুনের দৃষ্টি পড়েছে। আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষ থেকে আজকে দম্ভ করা হচ্ছে, বাংলাদেশ দখল করা হবে, রংপুর দখল করা হবে, ফেনী দিয়ে চট্টগ্রাম দখল করা হবে এবং তারা দখল করে এটা নাকি তাদের অন্তর্ভুক্ত করবে। এই হুমকির মুখে আমি মনে করি আমাদের প্রতিরক্ষা বাজেট 3.8% রাখা হয়েছে, এটা যথেষ্ট নয়। আমি মনে করি এটা 4.5% হওয়া উচিত। তাহলে প্রতিরক্ষার সামর্থ্য যদি আমার অর্জিত হয়, তাহলে আধিপত্যবাদী চোখ রাঙানি আমাদের দিকে তাকাবে না। আমরা আধিপত্যবাদী শক্তি প্রভাব করি না। আমি মনে করি সরকারের ব্যাপারে দৃঢ় অবস্থান নেওয়া দরকার। এ ব্যাপারে তাদের হুমকির ব্যাপারে তীব্র প্রতিবাদ এবং নিন্দা করা দরকার, যেটা আমরা দেখছি না মাননীয় স্পিকার। আমরা মনে করি যে এই বাজেট যে বাস্তবায়ন হবে, তার মধ্যে প্রধান একটা অন্তরায় রয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা 12 ফেব্রুয়ারি 2টি ভোট আমরা দিয়েছিল জনগণ। একটি ছিল এমপি নির্বাচনের ভোট, আরটি ছিল গণভোট। গণভোটের রায় সংস্কার প্রস্তাব এখনও মানা হয় নাই, বরং আমরা জনগণের আশা হচ্ছে গণভোটের আলোকে ভোট বিজয়ী হয়েছে 70%, এজন্য সংস্কার হবে। সংস্কার না হয়ে বলা হচ্ছে যে আমরা গণভোটের রায় মানতে বাধ্য নই। কাজেই এই কথা শোনার পর যারা গণভোটের রায় দিয়েছে হায়ের পক্ষে, তারা যদি একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি তারা আন্দোলনের নামে তার যে পরিস্থিতি কী হবে, তখন কি বাজেট মানার মতো বাস্তবায়ন পরিবেশ থাকবে? মনে হয় থাকবে না। কাজে আমি মনে করি অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করে জনগণের মানের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা উচিত। তাহলেই বাজেট সংক্রান্ত হবে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই যে বাজেট যেটা প্রস্তাব করা হয়েছে এটার বৈষম্যের দলিল, এটা বৈষম্যের দলিল, ডিসপ্যারিটির দলিল, রিজনাল ডিসপ্যারিটি। এই বাজেটে উত্তরাঞ্চলকে রংপুর বিভাগকে অস্বীকার করা হয়েছে। মাননীয় স্পিকার, রংপুর বিভাগ এই বাংলাদেশে 25% কৃষি
রংপুরে তিস্তা মহাপালিকার মানুষ কাঁদছে অসহায়ের মতো। আজকে তিস্তা মহাপালিকার আলোচনা হয়, কিন্তু এর কোনো বাস্তবায়নের সুনির্দিষ্ট এখানে বরাদ্দ নেই। এই বরাদ্দ দিয়ে অবিলম্বে তিস্তা মহাপালিকা বাস্তবায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশন একটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের, সেই সিটি কর্পোরেশনে 1 টাকাও এখানে বরাদ্দ দেওয়া হয় নাই। এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, এই রংপুর আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মদানের কারণে আজকে আমরা এখানে সংসদ সদস্য হতে পেরেছি, আপনি স্পিকার চেয়ারে বসতে পেরেছেন। সেই রংপুরকে অস্বীকার করলে রংপুরের মানুষ তা মেনে নেবে না, আমরা মানতে পারি না। রংপুর যদি মনে করে যে তার ন্যায্য অধিকার দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে, তা রংপুরের মানুষ আর বসে থাকবে না, তা আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এবং সেই আন্দোলনে তা অবশ্যই বিজয়ী হবে। আমরা সেই জায়গার লোক যেখানে জাগো ভাই কণ্ঠে সবাই সেই আহ্বান জানিয়ে আমরা সবাইকে আন্দোলনে আহ্বান জানাবো ন্যায্য অধিকার আদায়ের জন্য। মাননীয় স্পিকার, আমার রংপুরে অনেক সমস্যা মেডিকেল কলেজের ব্যাপারে বারবার বলেছি, সে সমস্যার সমাধান হয়। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অমানবিক একটা স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে, জনবল নেই। সেখানে 8টা রুগী আসে, ফ্লোরে থাকে, করিডোরে থাকে। আমরা বারবার গিয়েছি, লোকাল এমপিরা গিয়েছেন, সেখানে যন্ত্রপাতি নাই, অকেজো। সেখানে জনবল নেই, সেখানে আপনার কি বলে দালাল চক্রের দৌরাত্ম। এই সমস্ত দূর করার জন্য অবিলম্বে দাবি করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের রংপুর মেডিকেল ভিড় করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, এটা হাইজ্যাক হয়ে গেছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সেখানে প্রতিষ্ঠা করতে হবে, কৃষি বিদ্যালয় দিতে হবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বলা হয়েছে, তার কোনো বরাদ্দ নাই, তার বরাদ্দ দেওয়া উচিত। নন-এমপিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত করতে হবে এবং একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। সদর উপজেলায় উপজেলা কমপ্লেক্স এবং হেলথ কমপ্লেক্স দাবি করছি আমি। আইটি পার্ক একটা ছিল, ওটা কাজ বন্ধ হয়েছে, এটা অবিলম্বে শুরু করার জন্য দাবি।